আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে রোহিঙ্গাদের, ডক্টর ইউনূস। সেই শিশু হত্যার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। জানাবো যেই কারণে আওয়ামী লীগ বারবার গণবিরোধী হয়ে ওঠে। এবং সর্বশেষ জানাবো স্বাস্থ্য খাতে দেশের মানুষের পকেট ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ, বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে রোহিঙ্গাদের, ডক্টর ইউনূস। রোহিঙ্গারা যেন আগামী বছর ঈদ মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন। সেই শিশু হত্যার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, একের পর এক নারী নির্যাতন ও নারী বিদ্বেষী কর্মকাণ্ড সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। 8 বছরের শিশু হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে সেই শিশু হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নারী ফুটবলারদের উপর হামলা হয়েছে, নারী শিল্পীদের যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে। তারা আরও বলেন, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণ বা ঘটনায় জড়িতদের বিচার করছে না। অথচ সেই শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে ঢাকায় পুলিশি হামলায় মামলা করে সরকারের ধর্ষকদের জন্য এক ধরনের প্রশ্রয়দাতার ভূমিকায় আবির্ভূত হচ্ছে। নেতারা অবিলম্বে নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দ্রুত বিচার দাবি করেন। যদি তা না হয়, সেক্ষেত্রে সারা দেশের নারীরা এসব নির্যাতনের বিরুদ্ধে কঠোর আন্দোলন তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন। যে কারণে আওয়ামী লীগ বারবার গণবিরোধী হয়ে ওঠে। রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। কেউ কেউ নমনীয় অবস্থানে থাকলেও রাজনীতিতে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলে অনেকেরই মনে করছেন। তাদের যুক্তি, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের আর দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব নয়। বারবারই দেশের মানুষের রক্তে আওয়ামী লীগের হাত রঞ্জিত হয়েছে। আওয়ামী লীগের হাতেই দেশে মানুষ সবচেয়ে বেশি খুন, হত্যা ও গুমের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ এটা শুরু করেছে। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগই প্রথম পুলিশ ও রক্ষী বাহিনীতে হত্যা ও গুম শুরু করে। পরবর্তী সময়ে 2 দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের একই অভ্যাস বজায় ছিল। আওয়ামী লীগ সবসময়ই নিজ সমর্থক গোষ্ঠীর বাইরের অংশকে দমনের চেষ্টা করেছে। এটা তারা 1971 সালের মুক্তিযুদ্ধের পরপরই শুরু করে। তারা সবসময় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে, যে কারণে জনগণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে। জুলাই আগস্ট বিপ্লবের সময়ও আওয়ামী লীগ নির্বিচারে দেশের মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগ দেশের নিরস্ত্র জনসাধারণের উপর যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। আপাতত মনে হতে পারে আওয়ামী লীগ তো এই দেশের রাজনৈতিক দল, কিন্তু জনসাধারণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে কেন? সবসময় ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় কেন? এই 2 প্রশ্নের উত্তর মেলাতে পারলেই আওয়ামী লীগের খুনি চরিত্রের হিসাব মেলানো যাবে। মূল বিষয় হচ্ছে, আওয়ামী লীগ এই ভূখণ্ডের রাজনৈতিক দলে হলেও মূলত ভারতপন্থী দল হিসেবে পরিচিত। দলটি বরাবরই নিজ দেশের মানুষের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। এই কারণে বরাবরই দলটি জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ মূলত ভারতের নীতি কৌশল সম্প্রসারণের কার্যকর ভূমিকা রাখে। এই হিসেবে বলা যায়, আওয়ামী লীগ এই দেশের সাধারণ মানুষের উপর আস্থা রাখতে পারে না, পারা সম্ভবও না। আওয়ামী লীগের রাজনীতিতে ভারতীয় কংগ্রেসের রাজনৈতিক কৌশল আদর্শের ছাপ দেখা যায়। কংগ্রেস যেমন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল হিসেবে পরিচিত, আওয়ামী লীগও নিজেদের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচয় দিয়ে থাকে। কিন্তু এই দুটি দলই 2 দেশে ক্ষমতায় থাকাকালে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। 2 দলই ধর্মকে প্রয়োজনের সময় রাজনীতিতে ব্যবহার করেছে। আবার 2 দলই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিজেদের বলে মনে করত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী লীগ ভারতের এক ধরনের সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে। এটা আমাদের রাজনীতির জন্য শুধু দুর্ভাগ্যজনকই নয়, এই ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব থাকা দেশের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগ ঝুঁকিপূর্ণ একটি দল। সামরিক প্রেক্ষাপটে বিবেচনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
ভূ রাজনীতি ও সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে ভারত। এরপর মিয়ানমারের অবস্থান ভবিষ্যতে সরাসরি যুদ্ধ হলে এই দুই দেশের সঙ্গেই হবে। এর বাইরে তৃতীয় কোনো পক্ষের সঙ্গে যুদ্ধে জড়ানোর সংখ্যা কম, যদি না বিশ্বের বড় কোনো শক্তি বাংলাদেশ দখল না করে বা হামলা না করে। ভারত ও মিয়ানমার অতিক্রম করে এসে চীন বাংলাদেশে হামলা করবে না, অথবা যুক্তরাষ্ট্র এসে দখল করবে না। ইরাক, আফগানিস্তান বা লিবিয়ার মতো অবস্থা বাংলাদেশের হবে না বলেই মনে করা হয়। তবে এরকম কোনো দেশের হামলার বিষয়টি অবশ্যই আমাদের প্রতিরক্ষা নীতি ও সামরিক কৌশলে থাকবে, কিন্তু সামরিক কৌশল মূলত নির্ধারিত হবে ভারত ও মিয়ানমারকে কেন্দ্র করে। এই দুটি দেশই সরাসরি বাংলাদেশের জন্য বড় ধরনের সামরিক হুমকির কারণ হতে পারে। ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে আমাদের সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিকভাবেই খুব বেশি উষ্ণ ছিল না, বরং সামরিক কর্মকর্তারা আওয়ামী লীগকে সন্দেহের চোখে দেখে থাকেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের সামরিক কর্মকর্তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ও অবদান ছিল। ভারতের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ সখ্যার বিষয়টি তারা ওই সময় থেকেই পর্যবেক্ষণ করেছেন, যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। সম্ভবত এই কারণে স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধের মাধ্যম গড়ে ওঠা সামরিক বাহিনীর দূরত্ব সৃষ্টি হয়। ভারতের পরামর্শে সেনাবাহিনীকে দুর্বল ও অকার্যকর করতে রক্ষী বাহিনী গঠন করা হয়। সামরিক বাহিনী ওই সময় এটা মেনে নেয়নি, যা পরবর্তী বিভিন্ন কার্যকলাপে প্রকাশিত হয়েছে। জাতীয় নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে দেশে আওয়ামী লীগ ও সামরিক বাহিনী একসঙ্গে থাকতে পারাও সম্ভব নয়। দেশের নিরাপত্তার প্রধান রক্ষক হিসেবে বিবেচনা করলে হয় সেনাবাহিনী থাকবে, আর যদি জাতীয় স্বার্থকে খাটো করে ভারতের সঙ্গে সমঝোতা করা হয় তবে আওয়ামী লীগ টিকে থাকবে। এই প্রতিষ্ঠানের একসঙ্গে থাকা সম্ভব নয়। মূলত এই কারণে সামরিক বাহিনীর মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কম। অনেকেই বলতে পারেন, গত 15 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলকে সামরিক বাহিনী সমর্থন করেছে। আয়নাঘর সামরিক কর্মকর্তাদেরই তৈরি। এখানে বলে রাখা ভালো, আওয়ামী ফ্যাসিবাদের প্রতি সামরিক বাহিনীর একাংশের সমর্থক ছিল। সামরিক বাহিনীর গুটি কয়েক কর্মকর্তা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে সমর্থন করেছেন, যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ভারতের ডিপ স্টেট আমাদের সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে নিতে সম্ভবত 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কাজ শুরু করে, যার ফলাফল আমরা গত 16 বছর দেখেছি। কিন্তু পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ভারত নিতে পারেনি, যে কারণে 5ই আগস্ট জনসাধারণ সফল হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়াতে। সামরিক বাহিনীর সমর্থনের কারণেই এটা সম্ভব হয়েছে। শান্তি মিশন নিয়ে জাতিসংঘের হুমকির পাশাপাশি সামরিক বাহিনীর একাংশের অনিচ্ছার কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি। তা না হলে হাসিনার শাসন আরও দীর্ঘায়িত হতো। শেখ হাসিনা তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে নেন। বিডিআর হত্যাকাণ্ড ও তৎপরবর্তী ঘটনা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিতে হাসিনাকে সাময়িক সুবিধা দিয়েছিল, কিন্তু ভারতের পরামর্শে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সামরিক বাহিনীর মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। ফলে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত রক্ষা করতে সামরিক বাহিনী এগিয়ে আসেনি, তিনি পালাতে বাধ্য হন। ফলে বোঝাই যাচ্ছে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে আওয়ামী লীগের নিরাপত্তার কৌশল সাংঘর্ষিক, কারণ আওয়ামী লীগ বরাবরই ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এটা স্বাধীনতার পরপরই ফারাক্কা চালু করতে দেওয়া 25 বছরের চুক্তি বা গত 15 বছরের ট্রান্সশিপমেন্ট, বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। নদী ভরাট করেও ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। ভারতের দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলই বাংলাদেশের ক্ষমতায় থাকা দরকার, এটাই হবে ভারতের কৌশল। কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখলে এটা সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর হতে পারে। একমাত্র ভারতের স্বার্থ ঠিক রাখতে আওয়ামী লীগ এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। যদিও নির্বিচারে পাখি হত্যা করা গ্রহণযোগ্য নয়, কিন্তু আওয়ামী লীগ নির্দয়ভাবে মানুষ হত্যা করেছে। এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ পরিলক্ষিত হয়নি, বরং তারা এখনও পলাতক অবস্থায় হুমকি দিয়ে যাচ্ছেন, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঠিক এই কারণে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয়, ফিরে আসতে দেওয়া উচিত হবে না। যদি কখনো আওয়ামী লীগ ফিরতে পারে তবে দেশের জাতীয় নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।